নির্বাসনই শেষ নয়, জনসমর্থন আর সংগ্রামের শক্তিতে বহু বিশ্ব নেতা দেশে ফিরে পৌঁছেছেন ক্ষমতার শীর্ষে। প্রতিশ্রুতি ভেঙে গাজায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল, মানবিক সহায়তা প্রবেশে বাধা। বিক্রি হয়ে গেল পাকিস্তান এয়ারলাইন্স, আর্থিক সংকট কাটানোই লক্ষ্য। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছে আমি সওদা ইসলাম বর্ষা। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। নির্বাসন বা কারাবাস, অনেক সময় কোনো নেতার রাজনীতির শেষ নয়। যুগে যুগে ইতিহাস এটাই প্রমাণ করেছে। জনগণের সমর্থন, আদর্শ ও সংগ্রামের শক্তিতে বহু বিশ্ব নেতা দীর্ঘ নির্বাসনের পর দেশে ফিরে ক্ষমতার শীর্ষে পৌঁছেছেন। বিস্তারিত প্রতিবেদনে। কঠোর পরিশ্রম করার মাধ্যমে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে পারবো। নির্বাসন বা কারাবাস, অনেক সময় কোনো নেতার রাজনীতির শেষ নয়। যুগে যুগে ইতিহাস এটিই প্রমাণ করেছে। জনগণের সমর্থন, আদর্শ আর সংগ্রামের শক্তিতে বহু বিশ্ব নেতা দীর্ঘ নির্বাসনের পর দেশে ফিরে ক্ষমতার শীর্ষে পৌঁছেছেন। বেনজির ভুট্টো। পাকিস্তান সামরিক শাসক জেনারেল জিয়াউল হকের আমলে রাজনৈতিক নিপীড়নের কারণে 80-র দশকে দেশ ছাড়তে বাধ্য হন তিনি। যুক্তরাজ্যে নির্বাসিত অবস্থায় তিনি পাকিস্তান পিপলস পার্টির নেতৃত্ব দেন। জিয়াউলের পতনের পর দেশে ফিরে 1988 সালের নির্বাচনে জয়ী হয়ে মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। 1993 সালে তিনি আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত হন। রুহুল্লাহ খোমেনি। ইরানের শাহ মোহাম্মদ রেজা পাহলভির শাসনের বিরোধিতার কারণে 1964 সালে দেশ থেকে বাধ্য হন খোমেনি। তুরস্ক, ইরাক ও ফ্রান্সে নির্বাসিত জীবন কাটালেও সেখান থেকেই তিনি বিপ্লবী আন্দোলন চালিয়ে যান। 1979 সালে শাহের পতনের পর দেশে ফিরে ইসলামী বিপ্লবের নেতৃত্ব দেন এবং ইরানের সর্বোচ্চ ক্ষমতাধর নেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। ভ্লাদিমির লেনিন। রাশিয়ার জার শাসনের বিরুদ্ধে আন্দোলনের কারণে লেনিন বারবার গ্রেপ্তার ও নির্বাসনের শিকার হন। সাইবেরিয়া ও ইউরোপে নির্বাসিত অবস্থায় তিনি বলশেভিক মতাদর্শ গড়ে তোলেন। 1917 সালে রাশিয়ায় ফিরে অক্টোবরে বিপ্লবের মাধ্যমে ক্ষমতা দখল করেন এবং সোভিয়েত রাষ্ট্রের প্রতিষ্ঠাতা হন। নেলসন ম্যান্ডেলা। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের কারণে 1964 সালে যাবজ্জীবন কারাদণ্ড পান নেলসন ম্যান্ডেলা। টানা 27 বছর কারাগারে থাকার পর 1990 সালে মুক্তি পান। পরে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে বর্ণবাদী শাসনের অবসান ঘটান এবং 1994 সালে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হন। 2025 সালের 25 ডিসেম্বর বেলা 11:40। ইতিহাসের পাতায় লেখা হয়ে গেল সময়টি। দীর্ঘ 1.5 যুগে নির্বাসিত জীবন কাটিয়ে এই সময়েই প্রিয় মাতৃভূমিতে পা রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান এবং একমাত্র কন্যা জাইমা রহমানকে নিয়ে ফিরেছেন বাংলাদেশে। এর আগে 2007 সালের জানুয়ারিতে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর দুর্নীতির অভিযোগের মামলায় আটক হয়ে প্রায় 18 মাস কারাবন্দী ছিলেন তারেক রহমান। মুক্তি পাওয়ার পর 2008 সালের 11 সেপ্টেম্বর চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে চলে যান তিনি। সে বছরের ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশে আসার পথ অনেকটাই বন্ধ হয়ে যায় তার। একের পর এক মামলায় জর্জরিত তারেক রহমানের দেশে ফেরা আর হয়নি। তবে সেই আক্ষেপ ফিরেছেন মাতৃভূমিতে। তারেক রহমানের প্রত্যাবর্তন শুধু একজন রাজনৈতিক নেতার দেশে ফেরা নয়, বরং বাংলাদেশের রাজনীতির নতুন অধ্যায়ের সূচনা। জনগণের সমর্থন, আদর্শ আর সংগ্রামের শক্তিতে বিএনপির এই কাণ্ডারি দেশের ক্ষমতার শীর্ষে পৌঁছবেন, এমনটাই আশা নেতাকর্মীদের। তবে ভবিষ্যৎ বলবে তিনি বাংলাদেশের খোমেনি বা ম্যান্ডেলা হয়ে উঠতে পারবেন কিনা। রাসেল হোসাইন, মাই টিভি। যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও গাজায় ইসরায়েলি হামলায় এক ফিলিস্তিনি নিহত ও এক শিশু সহ 6 জন আহত হয়েছেন। গাজার দাবি, বহুবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। এদিকে রাফাহে বিস্ফোরণ নিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ চলছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হুমকির মধ্যেই গাজা জুড়ে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ এসব হামলায় অন্তত একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং এক শিশুসহ কমপক্ষে 6 জন আহত হয়েছেন। 24 ডিসেম্বর উত্তর গাজার জাবালিয়া, গাজা সিটি এবং দক্ষিণের খান ইউনিস ও রাফাহ এলাকার বিভিন্ন স্থানে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। গাজার কর্তৃপক্ষের দাবি, তথাকথিত ইয়েলো লাইন এমনকি সেনা প্রত্যাহার করা এলাকাতেও এসব হামলা চালানো হয়েছে, যা সরাসরি যুদ্ধবিরতি লঙ্ঘনের শামিল।
আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, উত্তর গাজার জাবালিয়ায় ইসরায়েলি বাহিনীর গুলিতে আইয়ুব আবদেল আয়েশ নসের নামে এক ফিলিস্তিনি নিহত হন এবং আরও 2 জন আহত হন। একই দিনে চিকিৎসা সূত্রের বরাত দিয়ে ওয়াফা সংবাদ সংস্থা জানিয়েছে, খান ইউনিসের কাছে গুলিবিদ্ধ হয়ে 3 জন আহত হয়েছেন। এছাড়া গাজার মধ্য অঞ্চলের মেগাজি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত 400 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, এই সময়ের মধ্যে ইসরায়েল অন্তত 875 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এদিকে রাফা এলাকায় একটি বিস্ফোরণে এক ইসরায়েলি কর্মকর্তা আহত হওয়ার ঘটনায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনকে দায়ী করেছে তেল আবিব। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করেন, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন নিরস্ত্রীকরণের কোনো আগ্রহ দেখাচ্ছে না। তবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন এই অভিযোগ প্রত্যাখ্যান করে জানায়, ওই বিস্ফোরণটি পুরনো অবিস্ফোরিত বোমা থেকে ঘটেছে এবং তারা এখনও যুদ্ধবিরতিতে অঙ্গীকারবদ্ধ। এই পরিস্থিতিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান অভিযোগ করেছেন, ইসরায়েল পরিকল্পিতভাবে গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে। তিনি বলেন, তুরস্ক শান্তির পক্ষে থাকলেও অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করবে না। এদিকে 24শে ডিসেম্বর আঙ্কারায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের একটি প্রতিনিধি দল বৈঠক করেছে। বৈঠকে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়ন এবং গাজায় মানবিক সহায়তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পায়। পাকিস্তান সরকার পিআই এর 75% শেয়ার 135 বিলিয়ন রুপিতে আরিফ হাবিব ইনভেস্টমেন্ট গ্রুপের কাছে বিক্রি করেছে, যা দেশের ইতিহাসে অন্যতম বড় বেসরকারীকরণ চুক্তি। দীর্ঘদিনের আর্থিক সংকট ও নিরাপত্তা ইস্যুর পর এই বিক্রির মাধ্যমে বিমান খাতের নতুন অধ্যায়ের সূচনা হলো। পাকিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের 75% শেয়ার বিক্রি সম্পন্ন করেছে দেশটির সরকার। এর মাধ্যমে পাকিস্তানের বিমান পরিবহন খাতে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। 23শে ডিসেম্বর অনুষ্ঠিত প্রতিযোগিতামূলক নিলামে 135 বিলিয়ন পাকিস্তানি রুপি, যা প্রায় 48 কোটি 20 লাখ মার্কিন ডলারের সমপরিমাণ দিয়ে পিআই এর সংখ্যাগরিষ্ঠ মালিকানা অর্জন করে আরিফ হাবিব ইনভেস্টমেন্ট গ্রুপ। এই লেনদেনকে পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে বড় বেসরকারীকরণ চুক্তিগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে। নিলামে সরকারের নির্ধারিত রেফারেন্স মূল্য ছিল 100 বিলিয়ন রুপি। এতে 3টি পাকিস্তানি প্রতিষ্ঠান অংশ নেয়। স্বচ্ছতা নিশ্চিত করতে পুরো নিলাম প্রক্রিয়া রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। নিলাম শুরুর আগে টেলিভিশনে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, এটি দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ আর্থিক লেনদেন। এই প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বচ্ছ হওয়া জরুরি। 2 দফা দরপত্র জমা দেওয়ার পর সর্বোচ্চ দরদাতা হিসেবে নির্ধারিত হয় আরিফ হাবিব ইনভেস্টমেন্ট গ্রুপ। চুক্তি অনুযায়ী তারা বর্তমানে বিক্রিত 75% শেয়ারের মালিক হলেও ভবিষ্যতে অবশিষ্ট 25% শেয়ার কেনার সুযোগও পাবে। নিলামে পিআইএ কেনার দৌড়ে লাকি সিমেন্টের নেতৃত্বাধীন কনসোর্টিয়াম 134 বিলিয়ন রুপি দর দিলেও আরিফ হাবিব ইনভেস্টমেন্ট গ্রুপ সর্বোচ্চ দর দিয়ে এগিয়ে যায়। 1955 সালে প্রতিষ্ঠিত পিআইএ একসময় পাকিস্তানের জাতীয় গর্ব ছিল। বিশেষ করে 1960-এর দশকে আন্তর্জাতিক নেটওয়ার্ক ও আধুনিক ভাবমূর্তির জন্য পরিচিতি পায়। তবে সাম্প্রতিক বছরগুলোতে বড় ধরনের আর্থিক ক্ষতি ও নিরাপত্তা ত্রুটিতে সংস্থাটির সুনাম নষ্ট হয়। 2020 সালে করাচিতে A320 দুর্ঘটনার পর ইউরোপ ও যুক্তরাজ্যে ফ্লাইট নিষিদ্ধ করা হয়। চলতি বছর এই নিষেধাজ্ঞা উঠে গেলেও যুক্তরাষ্ট্রে এখনো পিআই এর ফ্লাইট চালু হয়নি এবং বর্তমানে মাত্র 18টি বিমান সক্রিয় রয়েছে। তুরস্কের মধ্যাঞ্চলের শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত কোনিয়া প্রদেশে আশঙ্কাজনক হারে বাড়ছে বিশাল বিশাল ভূগর্ভস্থ ধস। এতে চিন্তার ভাঁজ পড়েছে কৃষক ও পরিবেশবিদদের কপালে। বিস্তারিত প্রতিবেদনে। তুরস্কের মধ্যাঞ্চলের দিগন্ত জোড়া ফসলি মাঠ এখন যেন এক যুদ্ধের ক্ষতবিক্ষত রণক্ষেত্র। সেখানে শান্ত মাটির বুক চিরে হঠাৎ করেই জেগে উঠেছে দানবীয় সব ভূগর্ভস্থ ধস। কোথাও গভীর অতল খাদের মতো, কোথাও আবার ফসলি জমির মাঝখানে বিশালাকার গর্ত। প্রকৃতির এই রহস্যময় আচরণ স্থানীয় কৃষক ও পরিবেশবিদদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে, যা জলবায়ু পরিবর্তনের এক ভয়াবহ সংকেত হয়ে দাঁড়িয়েছে।
তুরস্কের মধ্যাঞ্চলের গুরুত্বপূর্ণ কৃষি এলাকা কোনিয়া প্রদেশে দ্রুত হারে বাড়ছে এই ভূগর্ভস্থ ধস। কম বৃষ্টিপাত ও ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়াকেই এর প্রধান কারণ হিসেবে দেখছেন কৃষক ও পরিবেশ বিশেষজ্ঞরা। কারাপিনার এলাকায় ভুট্টা ও গমের ক্ষেত জুড়ে অসংখ্য বড় বড় গর্ত দেখা যাচ্ছে। কোথাও কোথাও একটি মাত্র ক্ষেতেই 10টির বেশি সিঙ্কহোল তৈরি হয়েছে। পাহাড়ি অঞ্চলের অনেক প্রাচীন পানি ভরা গর্তও এখন প্রায় শুকিয়ে গেছে। কোনিয়া টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্বের এক অধ্যাপক জানিয়েছেন, কোনিয়ার অববাহিকায় এখন পর্যন্ত প্রায় 700টি সিঙ্কহোল শনাক্ত করা হয়েছে, যা আগের তুলনায় অনেক দ্রুত গতিতে বাড়ছে। জলবায়ু পরিবর্তন ও দীর্ঘমেয়াদী খরাই এর মূল কারণ। আগে যেখানে বছরে ভূগর্ভস্থ পানির স্তর আধা মিটার কমতো, এখন তা 4 থেকে 5 মিটার পর্যন্ত নেমে যাচ্ছে। এদিকে পানির সংকটে কৃষকরা বাধ্য হয়ে আরও বেশি কূপ খনন করছেন। এতে পরিস্থিতি আরও ভয়াবহ হচ্ছে। এখনও কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও সিঙ্কহোলের হঠাৎ সৃষ্টি মানুষের জীবন ও সম্পদের জন্য বড় ঝুঁকি তৈরি করছে। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।